মায়েদের জীবন আনন্দময় করে তুলতে নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় নতুন করে যাত্রা শুরু করেছে মা ফাউন্ডেশন। বুধবার বিকেলে আন্তর্জাতিক স্ট্রেস অ্যাওয়ারনেস ডে উপলক্ষে অ্যাস্টোরিয়া সোশ্যাল ডে কেয়ার সেন্টারে আয়োজিত মা ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অনেক মায়েরা উপস্থিত ছিলেন। মানুষ প্রতিনিয়তই নানা ধরনের সংকট আর চাপের মধ্য দিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, মূলত সুন্দর ও আনন্দময় জীবনের প্রত্যাশায়। কারো কারো জীবনে এই চাপ ভয়াবহ আকার ধারণ করে। তাই তো চাপমুক্ত জীবনের জন্য বিশ্বব্যাপী পালিত হচ্ছে স্ট্রেস অ্যাওয়ারনেস ডে। মা ফাউন্ডেশন চায় পৃথিবীর প্রতিটি মায়ের জীবন যেন আনন্দময় থাকে। ওম্যান শব্দটা আসলেই মার কথাটা সবার আগে আসে, আর মার সাথে আমাদের সবারই একটা আনসিন রিলেশনশিপ, আনসিন ভালোবাসা, এটা আসলে এক্সপ্লেন করা যায় না। আপনারা সবাই মা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। নতুনভাবে যাত্রা শুরু করলেও মা ফাউন্ডেশন আমেরিকার অনেক স্টেটে তাদের কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মানুষের হৃদয়ের অনুভূতির থেকেই যে নামটি উচ্চারিত সেটা হলো মা, আর এই মায়ের নামেই ফাউন্ডেশনটি করা হয়েছে, যেটাতে আমরা অনেক সাড়া পেয়েছি। আমাদের এখানে আজকে প্রায় 60 জন মানুষ এটা সদস্য হয়েছে মা ফাউন্ডেশনের, এবং এটা আমাদের নিউ ইয়র্ক পার্ট। এর পরবর্তীতে আমাদের নিউ জার্সিতে আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্ট্রেসের ব্যাপারে আমরা কিছু জানাতে চাই সবাইকে, সেজন্য আমরা সবাইকে ডেকেছিলাম। আর আমাদের মা ফাউন্ডেশনের চ্যাপ্টারের মধ্যে যে অর্গানাইজেশন ছিল ওটার চ্যাপ্টারটা আমরা করেছি। আজকে চ্যাপ্টার আমরা নিউ জার্সির একটা চ্যাপ্টার খুলেছি, এবং আরেকটা চ্যাপ্টার আছে আমাদের হুস্টনের মধ্যে, টেক্সাসে। আমরা ইনশাল্লাহ এখন থেকে প্রতি মাসে একটা প্রোগ্রাম করব। মা ফাউন্ডেশন ইতিমধ্যে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও টেক্সাসে কার্যক্রম শুরু করেছে। অনেক মানুষের সাড়া পাওয়ায় প্রতিষ্ঠানটি আরও নানা ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে জানান তারা। We invite for the women and their different issues. We try to help them in New York City as well as New Jersey and Texas. We helping for the education also and certification for the people who are interested to work, and anyone who need any kind of assistance, social services, মেন্টাল হেলথ। মা ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়া আমন্ত্রিত অতিথিরা জানান, এ ধরনের সংগঠন প্রবীণদের জন্য আনন্দময় সময় কাটানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিনে মুক্তি পেলেন সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমি। বুধবার ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের আদালতে তিনি হাজির হন। এর আগে ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন। সংবাদ সম্মেলনে অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, আত্মপক্ষ সমর্থনে কোমিকে সব ধরনের আইনি সুযোগ দেওয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় শর্তহীন জামিনে মুক্তি পেয়েছেন সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমি। বুধবার ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে আত্মসমর্পণের পর কোমি নীরব থাকলেও তা আইনজীবী মামলাটিকে প্রতিহিংসামূলক হিসেবে আখ্যায়িত করেন। পরে বিচারক উইলিয়াম ফিটজপ্যাট্রিক কোনো শর্ত ছাড়াই কোমিকে মুক্তির আদেশ দেন। এর আগে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন জেমস কোমি। ভিডিওতে তিনি বলেন, এখনো দেশের বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রয়েছে তার। I'm still innocent. I'm still not afraid. And I still believe in the independent federal judiciary, so let's go. এক সংবাদ সম্মেলনে অ্যাক্টিং অ্যাটর্নি টড ব্ল্যাঞ্চ জানান, আত্মপক্ষ সমর্থনে কোমিকে সব ধরনের আইনি সুযোগ দেয়া হবে। একই সঙ্গে অ্যাটর্নি অফিসেরও তাদের আইনগত দায়িত্ব পালনের পূর্ণ অধিকার রয়েছে বলে জানান তিনি। But he will be given every single right, every single opportunity to defend his case in court. And the U.S. Attorney's Office should be given every single right to do exactly what they have a right to do as well. মূলত গত বছর ইনস্টাগ্রামে এক পোস্টে সমুদ্র সৈকতে ঝিনুক নিয়ে 86 ও 47 লেখা একটি ছবি শেয়ার করায় মঙ্গলবার কোমির বিরুদ্ধে এই মামলাটি করে জাস্টিস ডিপার্টমেন্ট। ডিওজের দাবি 86 মানে কাউকে হত্যা করা, এবং যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প দেশের 47তম প্রেসিডেন্ট, সেহেতু এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। এদিকে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে কোমির সেই পোস্টটিকে তার বিরুদ্ধে হুমকি হিসেবে অভিহিত করেন। The mob uses that term to say when they want to kill somebody, they say 86
the son of a gun. তবে কমির বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক অতিরঞ্জন হিসেবে দেখছেন এফবিআই এর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রিস ওলেরি। সাবেক এফবিআই স্পেশাল এজেন্ট আশা রাঙ্গাপ্পা মনে করেন জেমস কমির বিরুদ্ধে আনা অভিযোগ কোনোভাবেই শেষ পর্যন্ত টিকবে না। জাস্টিস ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা লিজ ওয়ারের মতে বর্তমান ডিওজে পেশাদারিত্ব হারিয়েছে। তার মতে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছেন টড ব্লাঞ্চ। মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সুদের হার অপরিবর্তিত রেখেছে ফেডারেল রিজার্ভ। বুধবার সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ফেড চেয়ার জেরোম পাওয়েল। তিনি জানান ইরান যুদ্ধের ফলে বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি এবং বিভিন্ন পণ্যে আরোপিত শুল্কের কারণে মূল্যস্ফীতি এখনও 2% লক্ষ্যের চেয়ে উপরে রয়েছে। এছাড়া পাওয়েল আরও জানান ফেড চেয়ার হিসেবে তার মেয়াদ আগামী 15 মে শেষ হবে, তবে এরপরও বোর্ড অব গভর্নর্সের সদস্য হিসেবে থাকবেন। চলতি বছরে টানা তৃতীয়বারের মতো সুদের হার অপরিবর্তিত রাখল ফেডারেল ওপেন মার্কেট কমিটি। এর ফলে ফেডারেল রিজার্ভের নীতি সুদ হার 3.50 থেকে 3.75% বহাল থাকছে। বুধবার এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েল। Today, the FOMC decided to leave our policy rate unchanged. We see the current stance of monetary policy as appropriate to promote progress toward our maximum employment and 2% inflation goals. তিনি জানান মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক পূর্বাভাসে অনিশ্চয়তা বাড়াচ্ছে এবং মূল্যস্ফীতিও বেড়েছে। Inflation has moved up recently and is elevated relative to our 2% longer run goal. কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ভোক্তা মূল্য সূচক সহ অন্যান্য তথ্য অনুযায়ী মার্চ পর্যন্ত গত 12 মাসে পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার পিসিই বা ব্যক্তিগত ভোগ ব্যয় 3.5% বেড়েছে, যা মূলত মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে হয়েছে বলে উল্লেখ করেন পাওয়েল। Data indicate that total PCE prices rose 3.5% over the 12 months ending in March, boosted by the significant rise in global oil prices that has resulted from the conflict in the Middle East. তিনি সতর্ক করেন জ্বালানির উচ্চ মূল্য বহাল থাকলে বিমান ভাড়া সহ অন্যান্য পণ্য ও সেবাতেও এর প্রভাব পড়বে। People are experiencing higher gas prices all over the country now, and that hurts. And those hikes may continue to happen, and other things are going to start to reflect. Airline fares I mentioned. এছাড়া দেশের বর্তমান শ্রমবাজার নিয়ে পাওয়েল জানান বেকারত্বের হার 4.3% রয়েছে, যা স্বাভাবিক হিসেবে বিবেচনা করা যায়, তবে নতুন কর্মসংস্থান সৃষ্টি প্রায় নেই বললেই চলে। Quits are really low, hires are really low, and there's effectively no new net job creation. So that's a পাওয়েল আরো বলেন দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে, একের পর এক ধাক্কা সামলেও এটি টিকে আছে। বর্তমানে সুদের হার বাড়ানোর প্রয়োজন মনে করছেন না তারা। Because we feel like we're in a good place to move in either direction. Nobody's calling for a hike right now. তার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নানা রকম চাপ এবং আইনি পদক্ষেপের মুখেও পাওয়েল জানান ফেড চেয়ার হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পরও বোর্ড অফ গভর্নর্সে দায়িত্ব পালন করে যাবেন তিনি। I've said that I will not leave the board until this investigation is well and truly over with transparency and finality, and I stand by that. I'm encouraged by recent developments. গত শুক্রবার ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত বন্ধের ঘোষণাকে স্বাগত জানান পাওয়েল। Over the weekend, the Department of Justice provided assurances that they will not reopen the investigation unless there's a criminal referral from the Fed's Inspector General. ট্রাম্প প্রশাসনের এই আইনি পদক্ষেপগুলো 113 বছরের ইতিহাসে নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন এসব আক্রমণ ফেডারেল রিজার্ভকে ক্ষতিগ্রস্ত করছে। But these legal actions by the administration are unprecedented in our 113-year history, and there are ongoing threats of additional such actions. I worry that these attacks are battering the institution and putting at risk the thing that really matters to the public. আগামী 16 মে ফেডারেল রিজার্ভের চেয়ার হিসেবে জেরোম পাওয়েলের মেয়াদ শেষ হতে যাচ্ছে। দেশের নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম ভিত্তি ভোটাধিকার আইন আবারও বড় ধাক্কার মুখে পড়েছে। বুধবার সুপ্রিম কোর্ট 6-3 ভোটে 1965 সালের এই আইনকে সীমিত করে দিয়েছে। রায়ের পক্ষে বিচারপতি স্যামুয়েল এলিটো বলেন, আদালত ভোটাধিকার আইন বাতিল করেনি, বরং এর প্রয়োগের কাঠামো নতুনভাবে ব্যাখ্যা করেছে। তবে বিচারপতি ইলেনা কেইগান অভিযোগ করেন, এই রায়ের মাধ্যমে কার্যত ভোটাধিকার আইনের মূল শক্তিকেই অকার্যকর করে দেওয়া হয়েছে। একই দিন সুপ্রিম কোর্ট লুইজিয়ানা স্টেটের আসন পুনর্বিন্যাস পরিকল্পনা বাতিল করেছে।
লুইজিয়ানার একটি নির্বাচনী মানচিত্র বাতিল করে দেয়া এক রায়ে স্টেটগুলোর নির্বাচনী আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ে মূলত স্টেটটির কৃষ্ণাঙ্গ ভোটারদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তৈরি করা একটি কংগ্রেশনাল আসনকে অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের যুক্তি হলো কোনো নির্বাচনী সীমানা নির্ধারণের সময় বর্ণ বা জাতিসত্তাকে প্রধান মাপকাঠি হিসেবে ব্যবহার করা সংবিধানের সমঅধিকার নীতির পরিপন্থী। 1965 সালের ভোটিং রাইটস অ্যাক্টের সেকশন 2 অনুযায়ী যদি দেখা যায় কোনো ম্যাপের কারণে সংখ্যালঘুদের ভোটাধিকার খর্ব হচ্ছে, তবে তাদের জন্য বিশেষ নির্বাচনী এলাকা তৈরি করা যায়। কিন্তু সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিরা বলছেন, বৈষম্য কমানোর নামে আলাদা করে জাতিভিত্তিক এলাকা তৈরি করা আসলে এক ধরনের অসাংবিধানিক বিভাজন। 6 সংখ্যাগরিষ্ঠ মতামত ভিত্তিতে দেয়া এই রায়ে সর্বোচ্চ আদালতের আদর্শগত বিভাজনও স্পষ্ট। রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল এলিটো সংখ্যাগরিষ্ঠ মতামতে লিখেছেন, লুইজিয়ানা দ্বিতীয় কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট তৈরি করে সংবিধান লঙ্ঘন করেছে এবং বর্তমান সামাজিক প্রেক্ষাপটে পুরনো বৈষম্যের ইতিহাসকে এখন আর আগের মতো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। বিপরীতে ভিন্নমত পোষণ করে বিচারপতি এলিনা ক্যাগান সতর্ক করেছেন, এই রায় ভোটাধিকার আইনের ভিত্তি দুর্বল করে দিয়েছেন, যা সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক প্রভাবকে পুরোপুরি নস্যাৎ করে দেবে। আইন বিশ্লেষক ডালিয়া লিথুইকের মতে, ভোটিং রাইটস অ্যাক্টের সেকশন 2 এর যতটুকু কার্যকারিতা অবশিষ্ট ছিল, এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট তা পুরোপুরি কেড়ে নিয়েছে। সাবেক ইউএস অ্যাটর্নি বারবারা ম্যাককুয়েড মনে করেন, এই রায় ভোটাধিকার আইনের একটি গুরুত্বপূর্ণ ধারাকে কার্যত অকার্যকর করে দিয়েছে। তিনি মনে করেন, এর ফলে আইনটি দুর্বল হয়ে পড়ল। সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন ও অধিকার কর্মীরা। ন্যাশনাল আরবান লীগের প্রেসিডেন্ট মার্ক মরিয়াল এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেছেন। তার আশঙ্কা, এর ফলে স্থানীয় জাতীয় পর্যায়ে বৈষম্য বেড়ে গিয়ে নাগরিক অধিকারের চরম অবনতি ঘটবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রায়কে স্বাগত জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন, এর মাধ্যমে ভোটিং রাইটস অ্যাক্ট তার মূল উদ্দেশ্যে ফিরে গেছে, যা কেবল ইচ্ছাকৃত বর্ণবাদী বৈষম্য ঠেকানোর জন্য তৈরি হয়েছিল। ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের শুনানিতে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে ডেমোক্রেটরা ইরান যুদ্ধকে চোরাবালি বলে মন্তব্য করেন এবং একই সাথে তারা যুদ্ধে বিশাল ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন। তবে হেগসেথ দাবি করেন, এই যুদ্ধ কোনো চোরাবালি নয়। শুনানিতে পেন্টাগনের অ্যাক্টিং কন্ট্রোলার জুলস হার্স্ট জানান, ইরান যুদ্ধে এখন পর্যন্ত $25 বিলিয়ন খরচ হয়েছে, যদিও যুদ্ধের প্রকৃত ব্যয় $631 বিলিয়ন বলে দাবি করেন ডেমোক্র্যাট রো খান্না। Very important because there's several people who right now in this body are going to be considering their support for a few aspects of the acquisition transition. ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার যৌথ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম কংগ্রেসের মুখোমুখি হলেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। হাউসে শুনানির শুরুতেই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জন গ্যারামেন্ডি এই যুদ্ধকে একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক বিপর্যয় ও চোরাবালি হিসেবে আখ্যা দিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হেগসেথ। The success on the battlefield that could create strategic opportunities, the courage of a president to confront a nuclear Iran, and you call it a quagmire, handing propaganda to our enemies. Shame on you for that statement. ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ক্রিসি হুলাহান অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন দেশের অন্যতম সেরা সেনা কর্মকর্তাকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই সরিয়ে দিয়েছে। জবাবে হেগসেথ বলেন, এই যুদ্ধের কৌশলগত পরিবর্তনের জন্যই কয়েকজন জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছে। So you think General George destroyed a culture? There are many, we've gotten rid of many general officers in this administration because we need new leadership. ইরান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক খরচের হিসাব দেওয়া হয় এই শুনানিতে। পেন্টাগনের অ্যাক্টিং কন্ট্রোলার জুলস হার্স্ট জানান, এই যুদ্ধে এ পর্যন্ত আমেরিকার ব্যয় হয়েছে $25 বিলিয়ন, যার বেশিরভাগই ব্যয় হয়েছে গোলাবারুদ ও সমরাস্ত্রের পেছনে। Approximately at this day we're spending about $25 billion on Operation Epic Fury. Most of that is munitions. There's part of that, it's obviously O&M and equipment replacement. কংগ্রেসম্যান স্মিথ জানতে চান, এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য কি এবং কিভাবে এটি পারমাণবিক পরিস্থিতির উন্নতি ঘটাবে। এর জবাবে ওয়ার সেক্রেটারি ওবামা আমলের পরমাণু চুক্তির সমালোচনা করে বর্তমান ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের পক্ষে যুক্তি দেন। Well, I would take issue with the premise of the question that nothing was done.
Operation Midnight Hammer was a very effective. I didn't say nothing was done. I said in this war. Ultimately, since this war started. well, this under this administration. ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন শুনানিতে আরেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। তার মতে এই যুদ্ধের প্রকৃত অর্থনৈতিক প্রভাব প্রায় $631 বিলিয়ন ছাড়িয়ে যাবে। পেন্টাগনের $25 বিলিয়ন হিসাবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রো খান্না। তবে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন পিট হেগসেথ। পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি। কংগ্রেসম্যান প্যাট রায়ান অভিযোগ করেন ইরান যুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে ট্রাম্প প্রশাসন এবং হেগসেথের পদত্যাগ দাবি করেন তিনি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সারা জ্যাকবস প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট উদ্ধৃত করে তার মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে হেগসেথ দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে দূরদর্শী ও বিচক্ষণ কমান্ডার ইন চিফ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।